দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের নিখিল সরকার ওরফে শ্রীপান্থ তার লেখা একটি নতুন গল্প। নতুন বলাটা ঠিক নয়, তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো বা তোমরা যারা এসএসসি দিবে বলে ভাবছো তাদের জন্য এই গল্পটি অবশ্যই পাঠ্য হিসেবে রয়েছে। গল্পটির নাম হলো হারিয়ে যাওয়া কালি কলম। লিখেছে তাহলে শ্রীপান্থ, তার আসল নাম হলো নিখিল সরকার। এই যে দেখো বইটি আমার কাছে রয়েছে, এই বইটি আজ আমি যে গল্পটি রয়েছে সেই গল্পটি লাইন ধরে ধরে আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং তারপরে আমরা এই গল্পটি থেকে কিছু এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা এই গল্পটি পড়া শুরু করছি। হারিয়ে যাওয়া কালি কলম। শ্রীপান্থ। কথায় বলে কালি কলম মন, লেখে তিনজন। অর্থাৎ একজন যদি কেউ প্রতিভাশালী লেখক হতে চায় তাহলে তিনজন একত্রে লিখতে হবে। প্রথম হচ্ছে কালি, তারপর কলম এবং শেষে মন। এই তিনটে যদি একসাথে না থাকে তাহলে লেখার মধ্যে কোনো প্রাণ আসে না। কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস, অর্থাৎ তিনি যেখানে কাজ করতেন সেখানে লেখালেখি হয়। আসলে তিনি সাংবাদিকতার কাজ করতেন আর সেখানে লেখালেখি হতো। সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। সকলেই সামনেই চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা। বুঝতে পারছো কার কথা বলছে? চৌকো আয়নার মতো অর্থাৎ আমাদের এলইডি স্ক্রিনের কথা বলছে, অর্থাৎ কম্পিউটারের কথা বলছে। প্রত্যেকের চোখের সামনে বা টেবিলের সামনে একটা কাচের স্ক্রিন বা পর্দা রয়েছে, আর তার নিচে টাইপরাইটারের মতো একটা কিবোর্ড রয়েছে। প্রত্যেকটা বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। লেখকরা অনবরত তা দিয়ে লেখেই চলছে। মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে, অর্থাৎ কিবোর্ডে লিখছে এবং খানিকক্ষণ লেখা হয়ে গেলে তারপর সেই পর্দার দিকে তাকাচ্ছে। যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠছে পর্দায়, অর্থাৎ কিবোর্ডে তিনি যা টাইপ করছেন সেগুলি পর্দায় ফুটে উঠছে। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবে ছাপার জন্য তৈরি করে দেন, অর্থাৎ আমি ভালোবেসে কলমে লিখি এবং তারা সেগুলি প্রিন্ট করে, মানে টাইপরাইটারে প্রিন্ট করে তারপর ভালোবেসে সেভাবে রেডি করে দেন। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই তবেই বিপদ। মানে আমি যদি অফিসে কলম নিয়ে যেতে ভুলে যাই সেদিনে বিপদে পড়ি। কলম, কারো সঙ্গে কলম নেই। যদি বা কারো কাছে গলা শুকনো ভোতামুখ একখানা জোটে তবে তাতে লিখে আমার সুখ নেই। মানে অনেক দিনের পুরনো কলম যদিও বা কারো কাছে আমি পেয়ে যাই সেটি হয়তো একটু খসখসে টাইপের হয়ে গিয়েছে, মানে স্মুথ ভাবটা থাকে না তার মধ্যে, তাই সেটি দিয়ে লিখে তার সুখ হয় না। দায়সারা ভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়। অথচ আমাদের অফিস সবাই বলেন লেখালেখির অফিস, লেখকের কারখানা। বাংলায় একটা কথা চালু আছে, কালি নেই কলম নেই। বলে আমি মুন্সি, মুন্সি বলতে যারা হিসাব কিসাব রাখে, মানে দেওয়ান টাইপের। কালি নেই কলম নেই অথচ নিজেকে মুন্সি ভাবে। এটা কি ধরনের মুন্সি? কাল গুনে বুঝিবা আজ আমারও তাই একই অবস্থা। অর্থাৎ আমি নিজেকে লেখক বলে পরিচয় দেই অথচ আমার কাছে একটি কলম থাকবে না, এটা হয়? আমি গ্রামের ছেলে। 50-60 বছর আগে আমার মতো যারা বাংলার অজ পাড়াগায় জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সাথে আমাদের কি সম্পর্ক। অর্থাৎ গ্রামের ছেলেরা, শহরের ওরা তো মানে লেখার সাথে সাথেই হাতে কলম পেয়ে গিয়েছিল, আর এটা অনেকদিন আগেকার কথা যেহেতু বলা হচ্ছে, তিনি গ্রামের ছেলে কিভাবে তারা কলমের সাথে সম্পর্ক তৈরি করেছিল সে কথা তিনি এখন বলবেন। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। বাঁশের কঞ্চি তোমরা সকলেই চেনো, সেই কঞ্চি কেটে তারা কলম তৈরি করত। মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়, মানে সামনেটা তো একটু ফাটাতে হতো চিরে দিয়ে, সেটার সময় একটু মুশকিলই হতো। বড়রা শিখিয়ে দিয়েছিল কলম শুধু সুচলো হলে চলবে না, কালি যাতে একসাথে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই, অর্থাৎ ভেতরটা একটু ফাটিয়ে দেওয়া চাই, না হলে তো কলম গড়িয়ে পড়ে যাবে। তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে। কোথায় পড়বে? না, লেখার পাতে। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা, অর্থাৎ তারা ছোটবেলায় কলা পাতায় লিখতেন। তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম, অর্থাৎ হোমওয়ার্ক সেই কলা পাতাতেই করতেন।
আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়ি ভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের। অর্থাৎ ওই কলা পাতাতেই মাস্টারমশাই লেখা দেখতেন এবং সেগুলি পড়ুয়াদের ফেরত দিয়ে দিতেন। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল, অর্থাৎ তুমি যেটা দিয়ে লিখছো সেটা যদি আবার গরু খেয়ে নেয় তাহলে অমঙ্গল হবে, সেজন্য সেটি পুকুরে ফেলে দিয়ে আসতো। অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ, আর সেজন্য তারা সেই কলা পাতা পুকুরের জলে ফেলে দিয়ে আসতো। আমরাও কালিও তৈরি করতাম নিজেরাও, অর্থাৎ আমরা নিজেরাই, লেখকরা নিজেরাই কলমের কালি তৈরি করত। কি দিয়ে তৈরি করত সেটি আমরা দেখব। অবশ্য মা, পিসি, দিদিরাও সেক্ষেত্রে সাহায্য করতেন। প্রাচীনেরা বলতেন, অর্থাৎ পুরাতন কালের যারা বাসিন্দা ছিল, তার দিদি, মাসি, পিসি ইত্যাদি, তারা বলতেন তিল, ত্রিফলা, শিমুল ছালা, এই সমস্ত উপকরণ কিন্তু, হ্যাঁ, তিল, ত্রিফলা, শিমুলের ছাল, ছাগ দুগ্ধে করি মেলা, অর্থাৎ ছাগলের দুধ একটু শুকিয়ে নিয়ে, লৌহ পাত্র, পাত্রে লোহায় ঘষি, মানে লোহার যে পাত্র সেটিতে ঘষে, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। সেক্ষেত্রে তুমি যদি কালি তৈরি করো তাহলে সেই মসি বা কালি ছিঁড়বে না পাতাকে। ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র। আমরা এত কিছুর আয়োজন কোথায় পাবো, মানে এই যে এত কিছু যে লাগবে ছোটবেলায় আমরা কোথায় পাবো? আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি, আমরা খুব সহজভাবেই কালি তৈরি করতাম। বাড়ির রান্না হতো কাঠের উনুনে, আর কাঠের উনুনে রান্না হলে সেখানে কালি পড়তো, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমে থাকতো। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো, অর্থাৎ সে কড়াইয়ের নিচে যে কালিটা পড়তো সেটা লাউ পাতা দিয়ে আমরা তুলে নিয়ে পাথরের বাটিতে রাখা জলে গুলিয়ে নিতাম। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হর্তকিও ঘষতো, একটু হর্তকি ঘষে নিলে কালিটা ভালো হতো। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওটাতে মেশাতো। আতপ চাল একটু যদি মেশানো যায় তাহলে কালিটা আরো গাঢ় হতো। সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটকা করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। অল্প জল তো, তাই অনেক সময় টকবক করে ফুটতো। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলেই কালি তৈরি হয়ে যেত। দোয়াত মানে মাটির দোয়াত, সে কাঁচের দোয়াত নয়। বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা। বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, মানে আমরা যখন প্রথম লেখা শিখি আমরা এই সমস্ত জিনিস দিয়েই লিখতাম। এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে ভারী কষ্ট হয় বই কি। আর এখন কলম তো লোকে ব্যবহারই করে না, এজন্য মনে কষ্ট হচ্ছে। ভাবি, আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, অর্থাৎ আমার জন্ম যদি যীশু খ্রিস্টেরও আগে হতো, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, যদি মিশরে আমি জন্মগ্রহণ করতাম, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, মানে অন্য আমি যদি কাস্টে জন্মগ্রহণ করতাম, তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নল খাগড়া ভেঙে নিয়ে আসতাম। নীল নদ আমরা সবাই নাম শুনেছি, সেই নীল নদের তীর থেকে একটা নল খাগড়া, মানে সরস্বতী পূজার সময় আমরা যে খাগড়া কাঠি দিয়ে যেটা দিয়ে লিখি সেই খাগড়া ভেঙে নিয়ে আসতাম, সেটিকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম। হয়তো সুচালু করে কলমও বানাতাম। হয়তো ফিনিশীয় আমি, মানে ফিনিশীয় দেশে যদি জন্মগ্রহণ করতাম, বনপ্রান্ত থেকে কুড়ে নিতাম একটা হাড়, সেই আমার কলম, অর্থাৎ সেই হাড় দিয়ে আমি কলম তৈরি করতাম। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, রোম সাম্রাজ্যের যদি রাজা হতাম, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, তাহলে আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা, যার পোশাকি নাম স্টাইলাস, এটা শর্ট প্রশ্ন আসে, ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম কি, বা স্টাইলাস কাকে বলা হয়, ব্রোঞ্জের শলাকাকে বলা হয়, সেই স্টাইলাস তুলে দিত আমার হাতে। কলম সেদিন খুনি হতে পারে বই কি। চীনারা অবশ্য চিরকালে লিখে আসছে তুলিতে, অর্থাৎ চীন দেশের মানুষেরা তুলি দিয়ে লিখে আসছে। তাহলে তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা, তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির পালক হোক আর ব্রোঞ্জেরই হোক, এই জিনিসটি ছিল শুধুমাত্র শলাকাই। এখন স্কুলের ছেলে মেয়ের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম। তখনকার দিনে এই সমস্ত কলমরা ছিল না, আর এখন বর্তমানে স্টুডেন্টদের যে তহবিল বলতে তাদের যে পেন্সিল বক্সের কথা বলা হয়েছে, তার মধ্যে বিভিন্ন রকম ডিজাইনের কলম দেখা যায়। হয়তো গ্রামাঞ্চলেও
আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না, মানে গ্রামে গেলেও কঞ্চির কলম আর খুঁজে পাওয়া এখন যাবেই না। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়। কাচের দোয়াতে কালির বদলে দুধ দেওয়া হয়, আগে কালি দেওয়া হতো, এখন দুধ দেওয়া হয়। ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম। পালকের কলম আর চোখেও পড়ে না। তার ইংরেজি নাম কুইল। এটি একটি ছোট প্রশ্ন আসতেই পারে যে কুইল কাকে বলে, তাহলে কুইল বলা হয় পালকের যে কলম তাকে। লর্ড কার্জন বাঙালি সাংবাদিক, গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স, মানে লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের সেই গরম গরম ইংরেজি দেখে তাহলে কি বলতেন, বাবু কুইল ড্রাইভার্স। এখন পালকের কলম দেখতে হলে পুরোনো দিনে তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া আর গতি নেই। দেখবে একটি দোয়াতের উপরে একটি পালক রাখা আছে। রবীন্দ্রনাথের বিভিন্ন ছবির আশেপাশে বা তার বিভিন্ন বইয়ের ওপরেও এই ধরনের ডিজাইন বা নকশা করা রয়েছে। এই জিনিসগুলিতে এখন আর দেখাই যায় না, পালক দিয়ে কেই বা লেখে, সেগুলি এখন জাদুঘরে দেখা যায়। উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের সমুন্সী ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোজা সেই পালকের কলম। কোথায়? উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের যে ছবি, সেই ছবিতে এই জিনিসগুলি দেখা যায়। এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্রও বের করছিলেন। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো, তাতেও রয়েছে ধারালো ব্লেড। পালক ঢুকিয়ে চাপ দিলে ব্যাস তৈরি হয়ে গেল কলম। পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমই বা আজ কোথায়? আচ্ছা, পালক তো বাদই দিলাম, সেই দোয়াতের কলম সেটিও তো দেখা যায় না। কোনো কোনো অফিসে দেখা যায় টেবিলের ওপর সাজানো রয়েছে দোয়াতের কলম। তোমরা বিশ্বাস করবে না, আমরাও দোয়াতের কলম ব্যবহার করেছিলাম। সেই কলম খুলে সেখানে কালি ভরতে হতো, এক্সট্রা করে কালি পাওয়া যেত কিনতে, সেগুলি ভরতে হতো। সেই কলমও তো আজকাল দেখাই যায় না। কিন্তু সেসব ফাঁকি মাত্র, মানে যেই কলমগুলি ওখানে ডিজাইন করে রাখা আছে টেবিলের ওপরে, সেগুলি ফলস। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র। বল পেন সেগুলি ছদ্মবেশে ওখানে রাখা রয়েছে। তাকে আবার কেউ কেউ বলে ডট পেন। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা, তাদের প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি। মানে কলকাতার ফুটপাতে যে সমস্ত ফেরিওয়ালাদের দেখা যায়, 3 জনের মধ্যে 2 জনেরই পেশা হচ্ছে কলম বিক্রি করা। এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনো দেখা যায়। বিভিন্ন লোকাল ট্রেনে উঠলে পরে এখনো কলম বিক্রি করা ফেরিওয়ালা দেখতে পাই আমরা। সস্তার চূড়ান্ত, তাদের কাছে কলম প্রচুর সস্তা পাওয়া যায়। এমনি দোকানে যেগুলো 5 টাকা 10 টাকা, তাদের কাছে হয়তো 1 টাকা 2 টাকাতেও পাওয়া যায়। সস্তাই হয় সাধারণত তাদের কলমগুলো। ফলে প্রত্যেকের পকেটে কলম। শুধু কি পকেটে? পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুজে রাখার জন্য। পণ্ডিত মশাইরা কানে কলমও গুজে রাখতেন। দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন। ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম, যার কলম ছিল পায়ের মোজাতে গোজা। পায়ের মোজা, সেখানে কলম গুজে রাখতেন তিনি, একটি দারোগা। আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজানো। কাঁধে একটা পকেট হয়, সেখানে কলম রাখে। কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করে, কেউ কেউ কোনো কোনো মেয়ে এরকম করে পিছনে চুলে কাঁটা টাইপের, মানে তারা সেই কলমটিকেই কাঁটা হিসাবে ব্যবহার করে। সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়, ভিড়ের ট্রামের বাসে যাতায়াতের ফল। মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কে একজন চেঁচিয়ে উঠলো, ও দিদি আপনার খোপায় কলম। মানে এই ধরনের ইয়ার্কি ফাজলামি কেউ কেউ করেও বসে। বিস্ফোরণ, কলম বিস্ফোরণ। এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি, গোফেতে রাজপুত, অর্থাৎ যার কাছে সবচেয়ে বেশি দামি কলম থাকে তিনি বড়লোক, আর যার গোফ রয়েছে বড় তিনি রাজপুত। এখন কলম বা গোফ কোনো কিছুই আর বিশেষ কারণ নয়। কালির অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে, অর্থাৎ লেখাপড়াই শেখেনি আর চণ্ডী গিয়ে কালীঘাটে পড়বে। এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন। আমি শুধু জানি দেশের সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সার্বজনীন, অর্থাৎ সবাই যদি পড়াশোনা নাও জেনে থাকে কিন্তু কলম এখন সবার কাছেই পাওয়া যায়। সত্যি বলতে কি, কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেট মারেরাও এখন আর কলম নিয়ে হাত ছাপাইয়ের খেলা দেখায় না, অর্থাৎ পকেট মারেরাও আর কলম এখন চুরি করে না। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, মানে ছোঁয়া যাবে না আর কি, এই ধরনের জিনিস হয়ে গিয়েছে। পণ্ডিতেরা বলেন
কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন, অর্থাৎ কলমের জগতে যদি সত্যিকারের বিপ্লব ঘটিয়ে থাকে তা হলো ফাউন্টেন পেন। এককালে বাংলায় যাকে বলা হতো ঝর্ণা কলম, এটি একটি ছোট প্রশ্ন আসতেই পারে, কাকে ঝর্ণা কলম বলা হয়? তখন তোমরা বলবে ফাউন্টেন পেনকেই ঝর্ণা কলম বলা হতো। নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে, তিনিও একটু সন্দিহান রয়েছেন, হয়তোবা রবীন্দ্রনাথেরই দেওয়া। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। তিনি কলমের জগতে একটি বিস্ফোরণ করেছিলেন। সেকালে আরো অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার গিয়েছিলেন আর একজন ব্যবসায়ীর সাথে চুক্তিপত্র সই করতে, মানে একটা বন্ডে সই করতে গিয়েছিলেন। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপুর হয়ে পড়ে গেল কাগজে। এবার আগেকার দিনের যে কলমগুলো ছিল সেগুলোতে সমস্যাটা কি হতো, সেগুলো তো খোলা কালি ছিল, লিকুইড কালি। লিখতে লিখতে কোনো কারণে যদি কালি সে তার উপরে পড়ে যায়, সেক্ষেত্রে জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। আর এখনকার যে কলমগুলো সেগুলোতে ওই ভয়টা নেই। তো সেরকম একটি বন্ড লিখছিলেন, সই করাচ্ছিলেন, তারপর সেখানে কালি পড়ে গিয়েছে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে শোনেন ইতিমধ্যে আরেকজন তৎপর ব্যবসায়ী সই-সাবুত সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। তিনি কলম জোগাড় করে আনতে আনতেই, মানে কালি জোগাড় করে আনতে আনতেই অন্য একজন এসে সেই বন্ডে সই করে নিয়ে চলে গিয়েছেন। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর নয়, এর একটা বিহিত তাকে করতেই হবে, অর্থাৎ এই সমস্যার একটা সমাধান করতেই হবে। জন্ম নিল ফাউন্টেন পেন, আর তারপর থেকে আমরা যে পেনগুলো দিয়ে লিখি সেগুলির জন্ম হলো। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, মানে আমি যেদিন প্রথম এই ফাউন্টেন পেন কিনেছিলাম সেই কথা। দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। কলকাতার কলেজ স্ট্রিটের এটি নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে। দোকানি জানতে চান কি কলম, মানে আমি দোকানে গিয়ে বলেছি দাদা একটি কলম দিন। দোকানি বলল কি কলম নেবেন? ব্যাস ভেবাচাকা খেয়ে গেলাম, মানে বোকা হয়ে গেলাম সেখানে। তিনি আউড়ে চলেছেন, মানে বলেই চলেছেন কি কলম, পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট, অর্থাৎ এগুলি সব কোম্পানির নাম বললেন। কোনটার কি দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলতে লাগলেন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা, অর্থাৎ এত দামি কলম নেওয়ার সামর্থ্য আমার নেই। তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও, জাপানি কলম, অর্থাৎ পাইলট বলতে পাইলট কলম, জাপানি কলম, কিন্তু দারুণ, মানে সস্তা হলে পরেও পেনটি দারুণ। বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধাঁ করে কলমটা ছুড়ে দিলেন, এরকম করে ছুড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটা কার্ডবোর্ডের ওপর। সার্কাসের খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুড়ে দেয় তার দিকে, মানে এইভাবে দাঁড়িয়ে থাকে আর এইভাবে ছুরি ছুড়ে দেয়, সেইভাবে কলমটিকেও তিনি ছুড়ে দিলেন। ভঙ্গিটি ঠিক সেই রকমই। সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে, মানে লোকটির কিছুই হয় না। আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন, এই দেখো নিব ঠিক আছে, অর্থাৎ সামনের দোয়াতটি ঠিক আছে। দু এক ছাত্র লিখে দেখিয়েও দিলেন। আমি সেদিন সেই জাদু পাইলট নিয়েই ঘরে ফিরলাম, মানে সেই কলমটি নিয়েই আমি বাড়ি ফিরে আসলাম। পরে নামি দামি আরো নানা নামের নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে, কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে, মানে আমি সেই কলমটি অনেক দিন ব্যবহার করেছিলাম। ফাউন্টেন পেনের এক বিপদ তা লেখককে নেশাগ্রস্ত করে, অর্থাৎ এই যে ফাউন্টেন পেন নতুন এসেছে সেগুলি যারা যারা লেখক তাদেরকে নেশাগ্রস্ত করে তোলে। কি ধরনের নেশা? অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন, মানে বিভিন্ন ভ্যারাইটিস কলম কেনার বাসনা জাগে মনে। বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেনের সংগ্রহ, অর্থাৎ তার কত ধরনের কলম কালেকশন ছিল সেটি দেখিয়েছিলেন। ডজন দু এক তো হবেই, প্রায় 2 ডজনের মতো। পার্কারই ছিল বেশ কয়েক রকম। শৈলজানন্দ বলেছিলেন এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে তিনি এই নেশা পেয়েছিলেন। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন, আমাদের ঝর্ণা কলম। গায়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। আমি ছিলাম কালি কলমের ভক্ত, অর্থাৎ দোয়াত আর নিবের কলমের ভক্ত ছিলাম আমি। বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দেই শহরের হাই স্কুলে ভর্তি করার পর। শহরের হাই স্কুলে যখন ভর্তি হয়েছিলাম তারপরে আমি সেই কলমকে ছুটি দিয়েছিলাম। কালি বানানো বন্ধ তখন। কাচের দোয়াতে আমরা কালি বানাতাম কালি ট্যাবলেট বা বড়ি গুলি দিয়ে। লাল নীল দুরকম বড়ি পাওয়া যেত।
অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে। তাদের বাহারি সব নাম কাজল কালি, সুলেখা, মানে এগুলো কালির নাম, কালির যে বিভিন্ন কোম্পানি তাদের নাম। বিদেশি কালিও পাওয়া যেত, তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য। নিব এবং হ্যান্ডেলও ছিল রকম, মানে হ্যান্ডেল, তার যে নিব এবং যে হ্যান্ডেল মানে ধরার যে হ্যান্ডেলটি সেটিও ছিল বিভিন্ন রকমারি। সুচালু মুখের নিবের মতো চওড়া ছিল মুখের নিব, যার যেমনটি চাই। হ্যাঁ, বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল এক সময়, সেসব গরুর শিং নয়তো কচ্ছপের খোল দিয়ে তৈরি, খুবই টেকসই। পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা করা হয়েছিল। কখনো বা সিংহের নিবের মুখে বসানো হতো হিরে, অর্থাৎ যে নিবটি ছিল বা শিং তার মুখে হিরে বসানো হতো। ফাউন্টেন পেনের প্ল্যাটিনাম, সোনা এইসব দিয়ে মুড়ে তাকে আরো দামি, আরো পোক্ত করা হতো। এসব করে রকমারি চেহারার সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে, অর্থাৎ সস্তা ফাউন্টেন পেন বাজারে ছেড়ে দোয়াত এবং কলমের দিন শেষ করে দেওয়া হলো। আমরা যখন কলেজে পড়েছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই ফাউন্টেন পেন ছিল, সবাই একটা করে পেন ব্যবহার করত। কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উধাও হয়ে গিয়েছিল। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতের টেবিলে থেকে উধাও জোড়া দোয়াতের কলমও। সেগুলি সাজিয়ে রাখার আসবাব, মানে সেগুলি আলমারিতে রাখার জিনিস হয়ে গিয়েছিল। কালির আধার, ব্লটিং পেপার সবকিছু। এক সময় লেখা শুকানো হতো বালি দিয়ে, পরে ব্লটিং পেপারে। সব মিলিয়ে গিয়েছে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান, মানে এখন সব ওগুলো চলে গিয়েছে। দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। কাচের দোয়াত, কাঠ গ্লাসের দোয়াত, পোর্সিলিনের দোয়াত, শ্বেত পাথরের দোয়াত, জেডের দোয়াত, পেতলের দোয়াত, ব্রোঞ্জের দোয়াত, ভেড়ার শিংয়ের দোয়াত, এমনকি সোনারও দোয়াত হয়। গ্রামের কেউ দু একটা পাঁচ দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক, অর্থাৎ তুমি অনেক বড় লোক হও। সোনার দোয়াত তো আর এমনি হয় না। সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে, অর্থাৎ নকশা করা ছিল। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, এইসব দোয়াত কালি দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গিয়েছেন। এই কলম দিয়েই তারা অমর হয়ে গিয়েছেন। হায়, কোথায় গেল সেসব দিন! এখন ফাউন্টেন পেন, ক্রমে তাও বুঝবা যায় যায়। এখন বল পেন বা ডট পেন। এক রোগা লিকলিকে রিফিলে কে কত দৌড়তে পারে তা নিয়েই তার গর্ব। ফাউন্টেন পেন অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজের ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখেছিলাম তাদের তহবিলে নাকি রয়েছে 700 রকমের নিব। যার গান চর্চা করেন তাদের জন্য, যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য, যারা বাঁহাতে লেখেন তাদের জন্য, এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব। যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করারও ব্যবস্থা তাদের হাতে। একটি কলমের দাম ধার্য করা হয়েছিল 2500 পাউন্ড। 1 পাউন্ড সমান সমান 75 টাকা। হিসাব করে দেখো কত টাকা। সে কলমের সোনারঙ্গ হীরের হৃদয়, সোনায় গড়া হিরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই, দামি বল পয়েন্টের আছে বটে। মানে কলম একই, লিখে একই, সেটার উপরে সোনা, প্ল্যাটিনাম, হীরা ইত্যাদি বসানো রয়েছে, তার জন্য কলমের দাম বেশি। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে, অর্থাৎ এখনকার দিনে কম্পিউটারেই সবাই লেখালেখি করছে। ফলে আমার মতো আরো কেউ কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে আর কি থাকবে বলো? বঙ্কিমচন্দ্র লিখেছেন, লাঠি তোমার দিন ফুরিয়েছে, কলমের দিনও কি ফুরলো? সেটা হতেও পারে, কিন্তু ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারেই তাদের খাতির ছিল। আমাদের এই বাংলা মুলুকে রাজা জমিদারেরা লিপিকুশলীদের গুণী বলে সম্মান করতেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন, অর্থাৎ যারা ভালো ভালো লিখতেন সভাকবি হিসেবে রাজারা তাদেরকে রেখে দিতেন। সাধারণ গৃহস্থ লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন। এখন পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। সমানি, সম, শীর্ষানি, ঘনানি
বিরলনী চ, সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। এক একজনে যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর, অর্থাৎ মুক্তোর মতো হাতের লেখা, অথচ কত সামান্যই না রোজগার করতেন তারা। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা। 4টে রামায়ণ অনুবাদ করে 7 টাকা পেয়েছিলেন, মানে কপি করে, অনুবাদ তো নয়, কপি করে। কিছু কাপড় আর কিছু মিষ্টি পেয়েছিলেন। এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। তবু পুঁথির কত না মাহাত্ম্য, তাকে ঘিরে লিপিকরদের কতই না গর্ব। অনেক পুঁথিকরই, খবরদার এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে। আর কলমকে বলা হতো তলোয়ারের চেয়েও শক্তিধর। ফাউন্টেন পেনও হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চায়, কেননা অনুষঙ্গ হিসাবে ব্যারেল, কার্টিজ এসব নামও শোনা যায়, কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়। অন্যদিকে ইতিহাসে অনেক পালকের কলমধারী সত্যিই কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে ক্রূর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সাথে, মানে কলম দিয়েই যুদ্ধ করা হয়েছে। কলকাতার ইতিহাসে ওই ধরনের ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালোই লাগে। ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখন কলমে লেখেন। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হচ্ছেন অন্নদাশঙ্কর রায়। তিনি টাইপরাইটারে লিখেছিলেন। গত বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটার ধরেছেন। অন্যরা প্রায় সকলেই লিখছেন কলমে, অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে লিখছেন। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। তিনি নিব কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন। তার অনেক সুস্থ সুন্দর নেশা ছিল একটি লিপি শিল্প। তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। কে না জানে রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর। আমি কালি খেকো কলমের ভক্ত বটে, মানে আমি কালি কলমের ভক্ত বটেই, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন কিংবা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই। কেননা ইতিমধ্যেই বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি। মনে মনে সেই ফরাসি কবিদের মতোই বলছি, তুমি সবল, আমি দুর্বল, তুমি সাহসী, আমি ভীরু। তবু যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গিয়েছে খুনির ভূমিকা, অর্থাৎ কলমও যে খুন করতে পারে সেটা দেখেছি। অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধর, এর স্বনামধন্য লেখক তৈলক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানত বুকে ফুটে গিয়ে, অর্থাৎ লিখছেন কোনো কারণে কলমটা বুকের মধ্যে ঢুকে গিয়ে তিনি মারা গিয়েছিলেন। সেই আঘাতেরই পরিণাম নাকি তার মৃত্যু। দেখো, এই পর্যন্তই ছিল এই হারিয়ে যাওয়া কালি কলম। এবার আমরা এই হারিয়ে যাওয়া কালি কলম থেকে কিছু এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করব। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটির রচয়িতা কে? বনফুল, শ্রীপান্থ, কালকুট, বীরবল। সঠিক উত্তর শ্রীপান্থ। এর মধ্যে কোনটি, এখানে কোনটি হবে? শ্রীপান্থের লেখা নয়। বুদবুদ, আজব নগরী, কিয়াবাত মেয়ে, বটতলা। সঠিক উত্তর বুদবুদ। শ্রীপান্থের আসল নাম? সুবোধ ঘোষ, সমরেশ মজুমদার, নিখিল রায়, নিখিল সরকার। সঠিক উত্তর নিখিল সরকার। হারিয়ে যাওয়া কালি কলম এর উৎস গ্রন্থ? যখন ছাপাখানা এলো, আজব নগরী, বটতলা, কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই। সঠিক উত্তর কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই। ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন, পাইলট পেন, ঝর্ণা কলম, কোনোটি নয়। সঠিক উত্তর রিজার্ভার পেন। সোনার কলম কার সংগ্রহে ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের, শুভ ঠাকুরের, অবনীন্দ্রনাথ ঠাকুরের। সঠিক উত্তর শুভ ঠাকুরের।
বিদেশে এক সময় নিপ তৈরি হতো কি দিয়ে? মহিষের শিং, গরুর শিং, ভেড়ার শিং, হরিণের শিং। সঠিক উত্তর গরুর শিং। কলম ছিল পায়ের মোজায় গোজা, কার? সিভিল সার্জনের, উকিল বাবুর, দারোগা বাবুর, পুলিশ বাবুর। সঠিক উত্তর দারোগা বাবুর। ধর্না কলম নামটা দিয়েছিলেন সম্ভবত অক্ষয় কুমার দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শুভ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। ফাউন্টেন পেনের আবিষ্কারকর্তা হলেন এয়ারম্যান, ওয়াটারম্যান, শেফার্ড, পার্কার। সঠিক উত্তর ওয়াটারম্যান। এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। কিসের নেশা? ডাক টিকিট সংগ্রহের নেশা, রেল টিকিট সংগ্রহের নেশা, ফাউন্টেন পেন সংগ্রহের নেশা, কয়েন সংগ্রহের নেশা। সঠিক উত্তর ফাউন্টেন পেন সংগ্রহের নেশা। একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ। কে দেখিয়েছিলেন? শরৎচন্দ্র, শৈলজানন্দ মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, শুভ ঠাকুর। সঠিক উত্তর শৈলজানন্দ মুখোপাধ্যায়। পাত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করাও শক্ত। কাচের, কাঠ গ্লাসের, এমনকি অপশনগুলি হলো সোনার, রূপার, তামার, কাঁসার। সঠিক উত্তর সোনার। বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। বক্তা কে? গুরুজন, মা বাবা, শিক্ষক মশাই, গ্রামের বুড়ো বুড়িরা। সঠিক উত্তর গ্রামের বুড়ো বুড়িরা। তুমি সবল, আমি দুর্বল, তুমি সাহসী, আমি ভীরু। উক্তিটি কার? প্রমথনাথ চৌধুরী, শ্রীপান্থ, জনৈক ফরাসি কবি, প্রাচীন অরণ্যের প্রবাদ। সঠিক উত্তর জনৈক ফরাসি কবি। আর অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপিশিল্পী। তিনি কে? অপশনগুলি হলো উপেন্দ্রনাথ রায়চৌধুরী, সত্যজিৎ রায়, সুকুমার রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর সত্যজিৎ রায়। লাঠি তোমার দিন হারাইয়াছে, উক্তিটির বক্তা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, তৈলক্যনাথ মুখোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়। সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শেষ পর্যন্ত নিব কলমের মান বাঁচিয়েছিলেন কে? তৈলক্যনাথ মুখোপাধ্যায়, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর সত্যজিৎ রায়। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদাকালো ছবি। এই ছবি সৃষ্টি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, সত্যজিৎ রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। নিজের কলম বুকে ফুটে কোন লেখক মারা গিয়েছিলেন? জনৈক ফরাসি কবি, তৈলক্যনাথ মুখোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়, কালিদাস। সঠিক উত্তর তৈলক্যনাথ মুখোপাধ্যায়। কলমকে বলা হয় ড্যাশের চেয়েও শক্তিধর। উপযুক্ত শব্দ নির্বাচন করুন। বন্দুকের, তলোয়ারের, তরোয়ালের, বুলেটের। সঠিক উত্তর তলোয়ারের। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন। তিনি হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, অন্নদাশঙ্কর রায়, মতি নন্দী। সঠিক উত্তর
অন্নদাশঙ্কর রায়, যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন, তিনি হলেন পণ্ডিত মশাই, দার্শনিক, বৈজ্ঞানিক, উন্মাদ। সঠিক উত্তর দার্শনিক। কলমে কায়স্থ চিনি, গোফেতে ড্যাশ। শূন্যস্থানে উপযুক্ত শব্দ নির্বাচন করুন। বাঙালি, বিহারি, মারাঠি, রাজপুত। সঠিক উত্তর রাজপুত। কালি, কলম, মন লেখে তিনজন। এটি হলো একটি ধাঁধা, প্রবাদ, উপকথা, প্রবচন। সঠিক উত্তর প্রবাদ।